50 টাকা রিকশা ভাড়ার জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, অপকর্ম বন্ধ করুন, না হলে বিএনপিকেও জনগণ ছুঁড়ে মারবে। আমরা পুরনো জামানায় ফিরতে চাই না, বলছেন সাইফুল হক। ইশরাকের মেয়র পদ নিয়ে এত বিতর্ক কেন? শপথ নিলে কতদিন থাকতে পারবেন? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 50 টাকা রিকশা ভাড়ার জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক। নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে 50 টাকা রিকশা ভাড়ার জন্য দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী সহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত 9 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সকাল 8:30টার দিকে কানাইপুর শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর শান্তিনগর এলাকায় বাহার মিয়ার ছেলে রুহুল আমিন সকালে একই গ্রামের রুশন মিয়ার ছেলে আলমগীর মিয়ার কাছে বাকি রিকশা ভাড়া বাবদ 50 টাকা আনতে যান। এতে আলমগীর ভাড়া না দিয়ে রুহুল আমিনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ ইটপাটকেল ব্যবহার করলে স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। প্রায় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, রিকশা ভাড়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল, অপকর্ম বন্ধ করুন, না হলে বিএনপিকেও জনগণ ছুঁড়ে মারবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে, এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথবা পুলিশের হাতে তুলে দেয়, তাই অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুঁড়ে মারবে। মির্জা ফখরুল বলেন, বিগত স্বৈরাচার হাসিনার শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের উপর ও জনগণের উপর তীব্র নির্যাতন করা হয়েছে। গুম, খুন, ভিত্তিহীন মামলা, লুটপাট, টাকা পাচার, বাক স্বাধীনতা হরণ, ভোট চুরি করেছে। আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে। ঘরে থাকতে দেয় নাই। আমরা তো কোথাও পালিয়ে যাই নাই। আদালতে মিথ্যা মামলা আইনের মাধ্যমে ফেস করেছি। উকিল ধরে জামিন নিয়েছি। আপনি পালিয়ে আছেন কেন? আপনিও মামলা লড়েন। আপনি দেশে এসে দাঁড়ান না দেখি। জনগণের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, আপনারা অনেকে মনে করেন স্বৈরাচার শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবে। তিনি তো 15 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার বাবা শেখ মুজিবুর একজন বিখ্যাত মানুষ ছিলেন। তার তো দেশ থেকে পালানোর কথা ছিল না। তিনি পালালেন কেন? কারণ তিনি একজন ডাইনি ছিলেন। জনগণের উপর এমন নির্যাতন করেছেন যে তিনি পালাতে বাধ্য হয়েছেন। জনগণ যদি সেদিন তাকে পেত তাহলে ছিঁড়ে খেত। হাসিনা দেশে ফিরে রাজনীতি করলে আমাদের কিছু করতে হবে না। জনগণই তাকে দেখে নেবে। নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপি জনপ্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, এই এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন করা হয়নি। কারণ আপনারা বিএনপি সমর্থন করেন। এমন অনেক এলাকা আছে বিএনপি সমর্থনের কারণে বঞ্চিত করা হয়েছে। আপনারা বলেন, এমন ব্যক্তিরা কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন? আসুন আমরা সবাই মিলে একটা ভালোবাসার দেশ গড়ি। আমরা পুরনো জামানায় ফিরতে চাই না, বলছেন সাইফুল হক। বিএনপি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আমরা পুরনো জামানায় ফিরতে চাই না, যে ব্যবস্থা একটি দলকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দলে পরিণত করে, দলের নেতৃত্বকে চূড়ান্ত ফ্যাসিবাদী দুঃশাসকে পরিণত করে। অনেক সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া আছে জানিয়ে সাইফুল হক বলেন, যেহেতু রাজনৈতিক দলগুলো জনপরিসরে কমিটমেন্ট ও অঙ্গীকার আছে, সে কারণে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে পারলে আশা করি আগামী জুনের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া তৈরির মাধ্যমে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে একমত হতে পারবো। এটি হবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের রাজনৈতিক অর্জন। তিনি বলেন, এবারে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে সেই জামানা থেকে পার হয়ে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করার, মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এবারে সংস্কার ও নির্বাচন একসঙ্গে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থান ও 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কথা তুলে ধরে সাইফুল হক বলেন, আন্দোলনের মাধ্যমে মানুষের বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে, তা যেন হতাশা ও দুঃস্বপ্নে পরিণত না হয়। আমরা যে লক্ষ্যে সবাই কাজ করছি, এমন একটি সংবিধান দেখতে চাই যেখানে মানুষের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক মতাদর্শ ও সাংস্কৃতিক বিশ্বাসের কারণে রাষ্ট্র নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবে না বলেও মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের এই নেতা।
তার মতে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত হবে। আমরা এমন একটা সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যেখানে কোনো ব্যক্তি বা দল ইচ্ছা করলে ক্ষমতাকে যা কিছু করার লাইসেন্স মনে করবে না। উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ক্ষমতার স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের মুখোমুখি হওয়ার সাংবিধানিক এবং আইনগত গ্যারান্টি নিশ্চিত দেখতে চাই। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, বিশেষ কোনো পক্ষপাতিত্ব নেই, তাই গণতান্ত্রিক অভিযাত্রার পথে জনগণ ও রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে তারা সঞ্চালক হিসেবে ভূমিকা পালন করবে। ইশরাকের মেয়র পদ নিয়ে এত বিতর্ক কেন? শপথ নিলে কতদিন থাকতে পারবেন? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের আগে এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়েছিল ইসি, কিন্তু আইন মন্ত্রণালয় তাদের মতামত দেওয়ার আগেই অনেকটা তাড়াহুড়ো করে রাতেই গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা না করে গেজেট প্রকাশ করার পরদিন এ নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি সাংবাদিকদের বলেন, আমাদের মতামত চাইলেও মতামত দেওয়ার অপেক্ষা না করে গেজেট নোটিফিকেশন করেছেন। আমাদের জন্য অপেক্ষা করে নাই, এখানে আমাদের বলার কিছু নাই। কেন মতামত চাওয়ার পরও আইন মন্ত্রণালয়ের অপেক্ষা না করে গেজেট প্রকাশ করেছে ইসি? এখন সেই প্রশ্নই সামনে এসেছে। তবে এই প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, আদালত থেকে আমাদের কাছে নির্দেশনা ছিল, আমরা সেই নির্দেশনা মেনে গেজেট প্রকাশ করেছি। মতামত চাওয়ার পর অপেক্ষা না করে গেজেট প্রকাশ করার বিষয়টি কোনো চাপের কারণে হয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। যদিও অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপর গত বছরের আগস্ট মাসে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছিল সরকার, কিন্তু নির্বাচনের হিসাব অনুযায়ী আগামী 15ই মে শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের মেয়াদ। সেই হিসেবে শপথ নিয়ে দায়িত্ব শুরু করলেও এখন কতদিন মেয়র হিসেবে পদে থাকতে পারবেন ইশরাক হোসেন, সেই প্রশ্ন সামনে আসছে। এর আগে একইভাবে চট্টগ্রাম বিএনপি প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন চৌধুরীকে মেয়র ঘোষণা করা হয়েছিল। তিনি এখন চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের 1 অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করে আদালতের রায়ের পর গেজেট সংশোধিত গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকার 2 সিটি সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণকারী প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চলতি বছরের 27শে মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন। একই সঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে অবৈধ ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন আদালত। এরপর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ইসি 22 এপ্রিল চিঠি দেয় ইসি, কিন্তু আইন মন্ত্রণালয়ের মতামত আসার আগেই রাতে গেজেট প্রকাশ করে ইসি। রাজধানী ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ নিয়ে প্রশ্ন করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল। নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না। ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।